আজকে আমরা ক্লাস 12 যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্টিরিওকেমিস্ট্রি। তো স্টিরিওকেমিস্ট্রি বিষয়টার সঙ্গে রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলো আমরা ডিরেক্টলি আলোচনা শুরু করে দেব। তো প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট। প্লেন পোলারাইজড লাইট, এটা বিষয়টা কি? দেখো, সাধারণ আলোকরশ্মি সরলরেখা বরাবর চলে এবং নিচের গতিরেখার উপর লম্বভাবে সম্ভাব্য সকল তলে স্পন্দিত হয়। আমরা জানি আলো হলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এইরকম তরঙ্গ যখন এক স্থান থেকে আরেক স্থানে যায় তখন যে কোনো বিন্দুর সাপেক্ষে সম্ভাব্য সব রকম তলে সে কম্পিত হতে থাকে। এইরকম যে আলো, সাধারণ যে আলোকরশ্মি, এরকম আলোকরশ্মিকে এক প্রকার বিশেষ প্রিজম, যার নাম হচ্ছে নিকল প্রিজম, এইরকম সাধারণ আলোকরশ্মিকে নিকল প্রিজমের মধ্য দিয়ে পাঠালে এতগুলো তল বাদ দিয়ে কেবলমাত্র একটা তলে স্পন্দিত আলোক তরঙ্গ নির্গত হয়। একেই প্লেন পোলারাইজড লাইট বলে। আর যে তল বরাবর কম্পন হয় তাকে প্লেন অফ পোলারাইজেশন বলে। এখন দেখো, এই যে নিকল প্রিজমের কথা বলা হচ্ছে, সেই নিকল প্রিজম যেটা, সেটার মধ্যে সূক্ষ্ম স্লিট বা ছিদ্র থাকে। তো নিকল প্রিজমের মধ্যে যে সূক্ষ্ম ছিদ্র বা স্লিটটাকে যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, বোঝাই, তাহলে এই নিকল প্রিজমের মধ্য দিয়ে যখন আলোকরশ্মি পাস করবে তখন সেই আলোকরশ্মিগুলোর কম্পনের তলটা এই ছিদ্রটা দিয়ে এগিয়ে আসতে পারবে বা বেরিয়ে আসতে পারবে, কেবলমাত্র সেই আলোকরশ্মিগুলোই কিন্তু নিকল প্রিজমকে অতিক্রম করে বেরিয়ে আসবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেরিয়ে আসার পর সমস্ত যে আলোকরশ্মিগুলো বেরিয়ে আসবে তাদের ক্ষেত্রে যে কম্পনের তলটা, সেগুলো একটা নির্দিষ্ট অভিমুখ বরাবরই হবে। অন্যান্য অভিমুখের যে আলোক তরঙ্গগুলো আছে সেগুলো নিকল প্রিজম দ্বারা আটকে যাবে। তো এই আলোটাকেই বলা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট। আর যে তল বরাবর কম্পনটা হচ্ছে তাকে প্লেন অফ পোলারাইজেশন বলা হচ্ছে। এইবারে চলে আসি যে আলোক সক্রিয়তা। আলোক সক্রিয়তা বিষয়টা কি? কোনো যৌগের দুই বা ততোধিক রূপ প্লেন পোলারাইজড লাইটের প্লেন অফ পোলারাইজেশনকে ঘোরাতে সক্ষম হলে যৌগের ওই ধর্মকে আলোক সক্রিয়তা বলে। দেখো, এই যে আমরা একটু আগে প্লেন পোলারাইজড লাইটের কথা আলোচনা করেছি, সেই প্লেন পোলারাইজড লাইটের যে প্লেন অফ পোলারাইজেশন, যে তল বরাবর কম্পন হচ্ছে, সেই তলটাকে কিছু কিছু যৌগ ঘুরিয়ে দিতে সক্ষম হয়। তো যারা সক্ষম হয় তারাই হচ্ছে আলোক সক্রিয় যৌগ এবং তাদের ধর্মটাই হচ্ছে আলোক সক্রিয়তা। তো বিষয়টা কিরকম একটুখানি আমরা বুঝে নিতে পারি। ধরে নাও যে এখানে একটা সাধারণ আলোর উৎস আছে, এটা লাইট সোর্স। এখানে নিকল প্রিজম আছে। নিকল প্রিজমের মধ্যে দিয়ে যে প্লেন পোলারাইজড লাইট বেরিয়ে এলো তার প্লেন অফ পোলারাইজেশনটা ধরে নেওয়া গেল এই বরাবর। এখন এই যে প্লেন পোলারাইজড লাইট যেটা নিকল প্রিজমের মধ্য দিয়ে বেরিয়ে আসছে, সেই প্লেন পোলারাইজড লাইটটাকে একটা আমরা টিউবের মধ্য দিয়ে চালনা করব, যে টিউবের মধ্যে আমরা সেই যৌগটাকে রাখবো যে যৌগটা আলোক সক্রিয় কিনা বোঝার আমরা চেষ্টা করছি। তাহলে যদি প্লেন পোলারাইজড লাইট এই টিউবের মধ্য দিয়ে পাস করে এবং দেখা যায় যে আফটার পাসিং থ্রু দ্যাট টিউব দেখা গেল যে প্লেন অফ পোলারাইজেশন যেটা, সেটা এরকম বেঁকে গেছে, যেটা প্রবেশ করেছিল যেটা বেরিয়ে এলো, দুটোর মধ্যে একটা কৌণিক একটা কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ বেঁকে গেছে। এই রকম ক্ষেত্রটাকে, মানে যদি এরকম ঘটনা ঘটে, কোনো যৌগ সেটা যদি তরল অবস্থায় থাকে সরাসরি টিউবের মধ্যে নিয়ে যেতে পারে, আর যদি সেটা তরল না হয়, কঠিন যৌগ হয়, তাহলে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে সেই দ্রবণ নেওয়া যেতে পারে। তো সেই রকম যদি আমরা একটা সিস্টেমের মধ্য দিয়ে, অর্থাৎ তরল বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় এরকম নিয়ে আমরা তার মধ্য দিয়ে এই লাইটটাকে পাস করি, তখন যদি সেটা প্লেন অফ পোলারাইজেশনকে ঘোরাতে সক্ষম হয় তাহলে বলবো আলোক সক্রিয়। এবার একটা জিনিস খেয়াল রাখবে, কোনো একটা পার্টিকুলার যৌগ যদি আলোক সক্রিয় হয়, তার যে দর্পণ প্রতিবিম্ব বা মিরর ইমেজ, সেটাও কিন্তু আমরা দেখব যে আলোক সক্রিয় হবে। এই জন্য
একটা বিষয় লেখা হয়েছে কোনো যৌগের 2 বা ততোধিক গ্রুপ প্লেন পোলারাইজড লাইটের প্লেন অফ পোলারাইজেশনকে ঘোরাতে সক্ষম হলে, অর্থাৎ একটা যৌগ যদি আলোক সক্রিয় হয় তার মিরর ইমেজটাও কিন্তু আলোক সক্রিয় হবে। এই কারণেই ন্যূনতম 2টো যৌগের কথা এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এবার লক্ষ্য করো যে রোটেশনের কথা আমরা উল্লেখ করলাম, সেই রোটেশন কিন্তু 2টো টাইপের হতে পারে। একটা হচ্ছে প্রাথমিক যে প্লেন অফ পোলারাইজেশন, তার সাপেক্ষে যখন যৌগের মধ্য দিয়ে আমরা সেটাকে মানে ওই প্লেন পোলারাইজড লাইটটাকে পাস করাবো, তখন রোটেশনটা অর্থাৎ প্লেন অফ পোলারাইজেশনের রোটেশনটা ডান দিকে বা ঘড়ির কাঁটার দিকে হতে পারে, সেটাকে ডেক্সট্রো রোটেটরি বলা হয়। আবার ঘড়ির কাঁটার বিপরীতেও হতে পারে, যেটাকে আমরা লিভো রোটেটরি বলে থাকি। তাহলে ডেক্সট্রো রোটেটরি এবং লিভো রোটেটরি 2 প্রকার হতে পারে। এইবার আসি অ্যাসিমেট্রিক কার্বন অর স্টিরিও সেন্টার, এটাকে কাকে বলে? sp3 সংকরিত কার্বনের 4টি যোজ্যতায় 4টি পৃথক পরমাণু বা গ্রুপ যুক্ত থাকলে তাকে ওই অ্যাসিমেট্রিক কার্বন বা স্টিরিও সেন্টার বা স্টিরিওজেনিক সেন্টার বলে। এর উপস্থিতিতে যৌগের অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই ব্যাপারটা বুঝে নেওয়া যাক যে sp3 সংকরিত কার্বনের 4টি যোজ্যতায় 4টি পৃথক পরমাণু বা গ্রুপ থাকার ব্যাপারটা বলতে কি বোঝানো হচ্ছে। দেখো, ধরো এটা একটা কার্বন পরমাণু। আমরা জানি sp3 অবস্থায় কার্বন পরমাণুর যে 4টে যোজ্যতা আছে, সেই 4টি যোজ্যতা এরকম ভাবে 3 ডাইমেনশনালি এরকম ভাবে অ্যারেঞ্জমেন্টটা এই রকমের হয়। এবারে যে 4টে গ্রুপ আছে, ধরা গেল এটাকে এ, এটা বি, এটা ডি, এটা ই, অর্থাৎ 4টে গ্রুপ 4 প্রকার। মেবি হতেই পারে যে এটা হয়তো CH3, বিটা আমরা ধরে নিলাম বিটা হলো ক্লোরিন, ডিটা ধরে নিলাম হাইড্রোজেন এবং ইটাকে আমরা ধরে নিলাম যে COOH। তাহলে লক্ষ্য করে দেখো, এই কার্বনের চারপাশে যে 4টে গ্রুপ আছে, 4টে গ্রুপই কিন্তু একে অপরের রেসপেক্টে পৃথক বা আলাদা। এই রকম যদি হয়, এই ঘটনা ঘটে, তখন এই sp3 সংকরিত যে কেন্দ্রীয় কার্বন পরমাণুটা, সেটাকে আমরা বলি অ্যাসিমেট্রিক কার্বন বা সেটাকে আমরা স্টিরিও সেন্টারও বলে থাকি। এইবারে চলে আসি যে একটা যৌগ যেটা আলোক সক্রিয় কিনা সেটা বোঝার যে উপায় বা সেই যৌগের গঠন থেকে আমরা কিভাবে সেটা আলোক সক্রিয় হবে কিনা এই ব্যাপারটা বুঝবো, সেই সংক্রান্ত এবার আমরা আলোচনাটা শুরু করব। সেই সংক্রান্ত আলোচনায় আমরা প্রথমেই যেটা উল্লেখ করব সেটা হচ্ছে যে কিছু সিমেট্রি এলিমেন্ট। এখন সিমেট্রি এলিমেন্টগুলো কোনো যৌগের গঠনে খুঁজে পেলে সেখান থেকে আমরা কি কনক্লুশনে আসব, বা যদি না থাকে কি কনক্লুশন আসবো, সেগুলো আমরা এক এক করে দেখব। তো সবার প্রথম দেখে নেওয়া যাক যে এই যে সিমেট্রি এলিমেন্ট বা প্রতিসাম্য যে আমরা বলতে পারি যে ধর্মগুলো আছে, তো সেগুলো কি কি আছে সেগুলো প্রথম দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল, প্লেন অফ সিমেট্রি, যেটাকে সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখানে দেখো একটা মলিকিউল বা অণুকে দেখানো হয়েছে। তো যে মলিকিউল বা অণুটার মধ্য দিয়ে এমন একটা আমরা তল আমরা নিতে পারবো বা সেই তলটাকে রাখতে পারবো, যে তল বরাবর যদি আমরা একটা মিরর স্থাপন করি, তাহলে ওই যে অণুটার একটা পার্টের মিরর ইমেজ অপর পার্টটা, অর্থাৎ একটা দর্পণ প্রতিবিম্ব অপর পার্টটা। এরকম ক্ষেত্রে এই তলটাকে বলা হয় যে প্লেন অফ সিমেট্রি এখানে উপস্থিত আছে। আচ্ছা, এবারে নেক্সট আসি যে সেন্টার অফ সিমেট্রি। দেখো, নেক্সট মলিকিউল যেটা এখানে আছে সেটা যদি আমরা বিচার করি, তাহলে দেখো এই মলিকিউলটার রেসপেক্টে এখানে এমন একটা পয়েন্ট বা বিন্দু আছে, যে বিন্দুর মধ্য দিয়ে যদি আমরা এগোই তাহলে একটা পার্টিকুলার গ্রুপ থেকে শুরু করে এই বিন্দুটার মধ্য দিয়ে অগ্রসর হলে আমরা একই গ্রুপকে পাবো। যেমন এখানে COOH থেকে শুরু করে এখানে এই বিন্দুটার মধ্য দিয়ে অগ্রসর হলে এখানে COOH পাবো। আবার এখানে বেনজিন রিং, যেটাকে সংক্ষেপে ফিনাইল PH লেখা হয়, সেটা থেকে স্টার্ট করে এটার মধ্য দিয়ে এগোলে আমরা আর একটা বেনজিন বলয় কিন্তু পাচ্ছি। তো এরকম যে সেন্টার যদি কোনো অণুর মধ্যে থাকে তাকে সেন্টার অফ সিমেট্রি বলা হয়, যেটাকে স্মল i দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আমরা এরপরে যে সিমেট্রি এলিমেন্ট নিয়ে আলোচনা করব সেটা হলো অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি অর রোটেশন রিফ্লেকশন অ্যাক্সিস অফ সিমেট্রি। দেখো, এই নামটা শুনে বুঝতে পারছো, প্রথমে রোটেশন করতে হবে, দেন রিফ্লেকশন নিতে হবে,
তারপর সিমেট্রি বিষয়টা বিচার করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এটা একটা অ্যালিন সিস্টেম, অর্থাৎ যেখানে ডবল বন্ডগুলো পরপর রয়েছে সেরকম একটা সিস্টেম, এবং এখানে জোড় সংখ্যক ডবল বন্ড আছে। জোড় সংখ্যক ডবল বন্ড বিশিষ্ট এই টাইপের যে সিস্টেম, এখানে বিচার করলে দেখা যাবে যে এখানে যে প্রান্তীয় যে কার্বনগুলো আছে, তার প্রান্তীয় কার্বনগুলোর মধ্যে দুটো বন্ড যদি প্লেনে রাখা হয়, বাকি দুটো বন্ড একটা আপ হিসাবে থাকবে, একটা আপ হিসাবে, এবং অপরটা ডাউন হিসাবে এখানে উপস্থিত থাকবে। এটার মধ্যে কোন সিমেট্রি এলিমেন্ট আছে, মানে এই জাতীয় সিমেট্রি এলিমেন্ট আছে কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে দেখো, এই অক্ষ বরাবর এখানে একটা 90 ডিগ্রি রোটেশন করা হয়েছে। 90 ডিগ্রি রোটেশন করা হলে এখানে যেটা পাওয়া গেছে সেটা দেখো এই রকম, যে এখানে আপ বন্ডে একটা হাইড্রোজেন এসেছে, ডাউন বন্ডে আর একটা হাইড্রোজেন আছে। কিভাবে এটা হলো দেখো, যে হাইড্রোজেনটা এইভাবে ছিল 90 ডিগ্রি রোটেটের ফলে সেটা আপে চলে এলো, তাই এটা আপ হিসেবে দেখানো হয়েছে। যে হাইড্রোজেনটা এই প্লেনে ছিল সেটা রোটেশনের পর ডাউনে চলে গেছে, সেটা ডাউনে দেখানো হয়েছে। আর যেটা এখানে আপ হিসেবে ছিল এটা রোটেশনের পর প্লেনে চলে এসেছে, তাই এখানে প্লেনে দেখানো হয়েছে। আর যেটা ডাউনে হাইড্রোজেনটা ছিল সেটা আফটার রোটেশন সেটাও প্লেনে এসেছে, সেটাও এখানে শো করা হয়েছে। এবার দেখো, আমাদের এর পরে যখন রিফ্লেকশন করা হবে, তার নিয়মটা হলো যে রিফ্লেকশনের সময় আমাদেরকে এটা করতে হবে, সেটা হচ্ছে দর্পণটাকে যে রোটেটিং অ্যাক্সিস, যে অক্ষ বরাবর রোটেশনটা করা হয়েছে তার সঙ্গে লম্বভাবে রাখতে হবে। লম্বভাবে রেখে যে দর্পণ প্রতিবিম্বটা পাওয়া গেল সেটা হলো এই রকম একটা দর্পণ প্রতিবিম্ব। যদি আমরা এটাকে এখানে রাখলে ঠিকঠাক বোঝা যেত, যাই হোক এটাও বোঝা যাচ্ছে। এখানে যদি দর্পণ রাখা হয়, এখানে কার্বন, এদিকে ডাউন বন্ড, এদিকে আপ হাইড্রোজেন, এদিকে বাকি যে ডাবল বন্ডেড সিস্টেম কার্বন কার্বনটা আছে সেটা রইল, আর দুটো প্লেনের যে কার্বন হাইড্রোজেন। যদি এবার একটু অবজার্ভ করো, দেখো বুঝতে পারবে যে প্রথম মলিকিউলটার সঙ্গে আর লাস্ট আমরা রোটেশন এবং রিফ্লেকশনের পর আমরা যে মলিকিউলটা পেলাম, দুটো দেখো সেম মলিকিউল, অর্থাৎ একই মলিকিউল। তো এর ক্ষেত্রে তার মানে, অর্থাৎ এই অণুটার ক্ষেত্রে আমরা তাহলে বলতে পারি যে এখানে রোটেশন, রিফ্লেকশন, অ্যাক্সিস অফ সিমেট্রি উপস্থিত। এই কনক্লুশনটা আমরা বলতে পারি। তাহলে আমরা যে তিনটে সিমেট্রি এলিমেন্টের কথা এখানে দেখলাম, তো দেখা যাচ্ছে বা এখানে কি বলা হচ্ছে দেখো, উপরিউক্ত সিমেট্রি এলিমেন্টগুলির কোনোটি কোনো অণুতে উপস্থিত না থাকলে সেই অণুকে অ্যাসিমেট্রিক মলিকিউল থাকে। তিনটে সিমেট্রি এলিমেন্টের কথা বলা হয়েছে, কোনোটাই যদি অণুর মধ্যে উপস্থিত না থাকে তখন সেটাকে অ্যাসিমেট্রিক মলিকিউল বলা হচ্ছে। যদি একটিও সিমেট্রি এলিমেন্ট উপস্থিত থাকে সেই অণুকে প্রতিসম বা সিমেট্রিক মলিকিউল বলে। যদি একটাও সিমেট্রি এলিমেন্ট উপস্থিত থাকে সেটাকে প্রতিসম মলিকিউল বলা হয়। অপ্রতিসম মলিকিউলগুলো মানে যেখানে কোনো সিমেট্রি এলিমেন্টই উপস্থিত নেই, সেই যে অপ্রতিসম অণুগুলো, সেই অপ্রতিসম অণুগুলো সাধারণত হচ্ছে আলোক সক্রিয় হয়। সেগুলো আলোক সক্রিয় চরিত্রে হয়, অর্থাৎ সেটা প্লেন পোলারাইজড লাইটকে বাঁকাতে সক্ষম হয়। আর যেগুলো প্রতিসম অণু সেগুলো সাধারণত আলোক নিষ্ক্রিয়, অর্থাৎ তার মধ্যে দিয়ে প্লেন পোলারাইজড লাইটকে চালনা করা হলে তার প্লেন অফ পোলারাইজেশনকে কিন্তু কোনো দিকেই বাঁকাচ্ছে না। সেটা প্রতিসম অণুরা সাধারণত আলোক নিষ্ক্রিয় হয়, আর অপ্রতিসম অণুরা সাধারণত আলোক সক্রিয় হয়। একটি মাত্র অপ্রতিসম কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ আলোক সক্রিয় হয়, কিন্তু একাধিক অপ্রতিসম কার্বন থাকলে আলোক সক্রিয় বা আলোক নিষ্ক্রিয় উভয়ই হতে পারে। কোনো অণুতে যদি দেখা যায় যে একটাই অপ্রতিসম কার্বন পরমাণু আছে তাহলে সেটা আলোক সক্রিয় হবেই, কিন্তু যদি একের বেশি, দুটো, তিনটে, চারটে এরকম হয়, সেরকম যদি অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা হয় তখন আলোক সক্রিয় হতেও পারে আবার নাও হতে পারে। এই সমস্ত ঘটনাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা অণু, একটা যৌগের যে অণু, সেই অণুর গঠনাকৃতিটাকে আমরা বিচার করে তার মধ্যে কি সিমেট্রি এলিমেন্ট আছে সেটা আমরা খুঁজে, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে সেই অণুটা আলোক সক্রিয় হবে কি আলোক সক্রিয় হবে না। এখন আলোক সক্রিয়তা বোঝার, তার মানে আপাতত আমরা দুটো বিষয় আলোচনা করেছি। একটা হচ্ছে সরাসরি এক্সপেরিমেন্ট, যেখানে আমরা যে যন্ত্রটা ব্যবহার করি তার নাম পোলারিমিটার।
তো সেই পোলারিমিটার যন্ত্রের ব্যবহার করে সরাসরি এক্সপেরিমেন্ট করে আমরা দেখব যে সেই যৌগটা আলোক সক্রিয় কিনা। আর 2 নম্বর হলো সেই যৌগের মধ্যে সিমেট্রি এলিমেন্ট কি আছে সেটা খুঁজে বের করে সেই অনুযায়ী আমরা আলোক সক্রিয়তা বিচার করতে পারি। সেটা হলো আর একটা পদ্ধতি। আমরা এরপরে আর একটা থার্ড পদ্ধতি সম্পর্কে শিখবো, যেখানে যেটাও কিন্তু কোনো সরাসরি এক্সপেরিমেন্ট কিছু না, যৌগের গঠন থেকে আমরা বোঝার চেষ্টা করব যে সেই যৌগটা আলোক সক্রিয় কিনা। জৈব যৌগদের আলোক সক্রিয়তা নিয়ে যে ব্যাপারটা আমরা আলোচনা করছিলাম, যে তাদের কোন প্রপার্টিগুলো থাকলে আলোক সক্রিয় হবে বা হবে না, এই ব্যাপারগুলো বা কি এক্সপেরিমেন্ট করি বা সেগুলো নির্ণয় করা যেতে পারে, তো সেই সংক্রান্ত যে বিষয়, তাতে এবার আমরা যে পয়েন্টটা আলোচনা করব, এটা কোনো একটা জৈব যৌগের আলোক সক্রিয়তা বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেটা একদম বলা যেতে পারে যে এসেনশিয়াল যে টেস্টটা করা উচিত, সেটা হলো একটা, এখানে আমরা বিষয়টা পড়লে বুঝতে পারবো, দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর আ মলিকিউল টু বি অপটিক্যালি অ্যাক্টিভ ইজ। অর্থাৎ একটা মলিকিউলকে অপটিক্যালি অ্যাক্টিভ হতে হলে কোন কন্ডিশনটাকে মেনে চলতে হবে, অবশ্যই মেনে চলতে হবে। এবং আরো একটা ব্যাপার বলা যেতে পারে যে এই যে কন্ডিশনটা আমরা আলোচনা করতে চলেছি, এই কন্ডিশনটা কেবলমাত্র জৈব যৌগ নয়, যদি অজৈব যৌগদের ক্ষেত্রেও এই বিষয়টা আমরা লক্ষ্য করি যে এরকম ঘটনা ঘটছে, তাহলেও সেটাও কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডে কিন্তু হবে। তো সেই কন্ডিশনটা হলো নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ রিলেশনশিপ। অর্থাৎ দর্পণ উপরিপাতযোগ্য নয় এরকম দর্পণ প্রতিবিম্ব সম্পর্ক, মিরর ইমেজ রিলেশনশিপ, নন সুপার ইম্পোজেবল। তাহলে এখানে ব্যাপারটা কি সেটা এখানে দেখে নেওয়া যাক। এখানে একটা অণু বা মলিকিউল আছে। এই অণু বা মলিকিউলটা যেটা 3 ডাইমেনশনালি, সেটাকে নেওয়া হয়েছে কার্বন, এখানে হাইড্রোজেন, ব্রোমিন আপ বন্ডে, ইথাইল ডাউন বন্ডে মিথাইল, এইভাবে মলিকিউলটাকে ফর্ম করা হয়েছে বা এরকম আছে। এখানে মিরর নিয়ে তার মিরর ইমেজ এখানে নেওয়া হয়েছে। তো মিররে যে মিরর ইমেজ উৎপাদনের যে নীতি, সেটাকে যদি মেনটেন করা হয়, তাহলে এদিকে ব্রোমিন এসেছে, এখানে কার্বন, হাইড্রোজেন আপ বন্ডে C2H5, ডাউন বন্ডে মিথাইল অর্থাৎ CH3। এখন যদি লক্ষ্য করি A আর B, আমরা দেখতে পাচ্ছি যে এই দুটোর তুলনা করলে সমস্ত গ্রুপগুলোই একে অপরের সাপেক্ষে ঘুরে আছে। যদি সেটাকে আমরা এক জায়গায় আনার চেষ্টা করি, এই অক্ষ বরাবর 180 ডিগ্রি রোটেট করিয়ে, তাহলে আমরা এইরকম একটা মলিকিউল পাচ্ছি। এখন যদি লক্ষ্য করি এই যে মলিকিউলটা, এই মলিকিউলটা আমরা দেখছি যে হাইড্রোজেন কার্বন ব্রোমিন, হাইড্রোজেন কার্বন ব্রোমিন এই পার্টটা মিলে যাচ্ছে বা উপরিপাতিত হচ্ছে যদি এটাকে এর উপর এনে স্থাপন করা হয়। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে মিথাইলটা আপ বন্ডে চলে এসেছে, এখানে C2H5টা ডাউন বন্ডে চলে গেছে। সুতরাং এটার সঙ্গে এটাকে কিন্তু আমরা উপরিপাতিত করতে পারবো না। তাই বলা যেতে পারে ক্যাপিটাল A মানে এই যৌগটার সঙ্গে B বা C উপরিপাতযোগ্য নয়, অর্থাৎ সুপার ইম্পোজেবল নয়, নন সুপার ইম্পোজেবল। তাই বলা যেতে পারে যে একটা অপ্রতিসম কার্বন পরমাণুর উপস্থিতি কোনো অণুকে কাইরাল করে। যদি এই ঘটনাটা ঘটে, যে ঘটনাটার কথা এখানে বলা হলো, তাহলে সেই অণুকে কাইরাল বলা হবে এবং এই কারণে অপ্রতিসম কার্বনকে কাইরাল কার্বনও বলা হয়। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই টেস্ট এটা কিন্তু অ্যাকচুয়ালি এই পরীক্ষাটা করার জন্য আমাদের কিন্তু কোনো অ্যাপারেটাস বা কোনো যন্ত্রপাতি লাগছে না। শুধু মলিকিউলটার যে স্ট্রাকচার 3 ডাইমেনশনালি, সেটাকে বিচার করে তার মিরর ইমেজ নিয়ে এই টেস্টটা করা যেতে পারে। এই টেস্টটা করে যদি দেখা যায় যে কোনো মলিকিউলের ক্ষেত্রে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ রিলেশনশিপ আছে, তাহলে সেই মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখব যে, যেমন এই ক্ষেত্রে আমরা দেখছি যে একটাই অপ্রতিসম কার্বন আছে, তাহলে অবশ্যই সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে এবং সেরকম অণুকে আমরা কাইরাল অণুও বলতে পারি। এবারে চলে আসি মেসো কম্পাউন্ড। মেসো কম্পাউন্ডটা কি না, একাধিক অপ্রতিসম বা কাইরাল কার্বন থাকা সত্ত্বেও কোনো স্টিরিও আইসোমার আলোক নিষ্ক্রিয় হলে সেই যৌগকে মেসো যৌগ বলা হয়। তাহলে আমরা এখানে যেটা বলতে পারবো,
যে উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে একটা যৌগ নেওয়া হয়েছে যেটার নাম হচ্ছে মেসো টার্টারিক অ্যাসিড। এই মেসো টার্টারিক অ্যাসিড বলার কারণ হলো এখানে যদি লক্ষ্য করি এই কার্বনটার রেসপেক্টে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপগুলো আছে, এখানে COOH, এখানে OH, এখানে হাইড্রোজেন, এদিকেই পুরো বড় গ্রুপটা যেটা আছে পুরোটা। তাহলে এই কার্বনের চারপাশে 4টে গ্রুপ ভিন্ন, তাহলে আমরা এটাকে অপ্রতিসম কার্বন বা আমরা কাইরাল কার্বনও বলতে পারি। অনুরূপভাবে এই কার্বনটাও যদি আমরা বিচার করি তাহলে এখানে হাইড্রোজেন, এখানে OH, এখানে COOH এবং এইদিকেই পুরো বড় গ্রুপটা, তাহলে এটাও একটা অপ্রতিসম কার্বন। তাহলে দুটো অপ্রতিসম কার্বন এখানে উপস্থিত আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা যদি দেখি যে এই বরাবর অর্থাৎ এটার একদম মাঝখান দিয়ে একটা যদি আমরা প্লেন অফ সিমেট্রি লক্ষ্য করি তাহলে সেটা কিন্তু এক্ষেত্রে উপস্থিত আছে। তাহলে প্লেন অফ সিমেট্রি থাকার কারণে এই যৌগটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এবং তাই এটাকে এই ধরনের যৌগ যেখানে একাধিক অপ্রতিসম বা কাইরাল কার্বন আছে কিন্তু তা সত্ত্বেও এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাকে আমরা বলে থাকি মেসো কম্পাউন্ড। এবারে চলে আসি পরবর্তী সংজ্ঞায়। একজোড়া ত্রিমাত্রিক সমবয়বী যারা একে অপরের মিরর ইমেজ কিন্তু সুপার ইম্পসিবল নয় তারা তাদের পরস্পরের এনানসিওমার বলা হয়। তাহলে এই যে আমরা উদাহরণটা আগে আমরা দেখেছিলাম যে এটা এবং এটা এ এবং বি এই দুটো মলিকিউল তাদের মধ্যে কিন্তু মিরর ইমেজ রিলেশনশিপ আছে, কিন্তু তারা একে অপরের উপর যে সুপার ইম্পসিবল সেটা কিন্তু হচ্ছে না। তাহলে আমরা এ আর বি কে বলতে পারি যে পরস্পরের এনানসিওমার, এবং যেহেতু বি এরই আরেকটা রূপ, এটাকে জাস্ট ঘোরানো হয়েছে, অ্যাজ এ হোল মলিকিউলটাকে রোটেট করে সি পাওয়া গেছে, সুতরাং বি আর সি আসলে একই মলিকিউল। সুতরাং এক্ষেত্রে আমরা এ আর বিও যেমন পরস্পরের এনানসিওমার, এ এবং সিও পরস্পরের এনানসিওমার। আমরা এটা নিয়ে আবারও পরে দেখবো। আরো একটা উদাহরণ দেখে নেওয়া যাক তার আগে এনানসিওমারের। দেখো এনানসিওমারের পরবর্তী উদাহরণ দেখো, এখানে দেখো এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এবং এই ল্যাকটিক অ্যাসিডটার যে অপটিক্যাল রোটেশন সেটা পরিমাপ করে দেখা গেছে যে সেটা হচ্ছে ডেক্সট্রো রোটেটারি অর্থাৎ প্লাস। তাহলে এই যে ল্যাকটিক অ্যাসিড যেটা প্লাস ল্যাকটিক অ্যাসিড সেটার যে মিরর ইমেজ সেটা হলো মাইনাস ল্যাকটিক অ্যাসিড। তাহলে এই দুটো কিন্তু পরস্পরের এনানসিওমার। এবং এখানে একটা বিষয় আমরা খুব ক্লিয়ারলি বলতে পারি, এনানসিওমারগুলোর একটা যদি ডেক্সট্রো রোটেটারি হয়, যদি সেটা প্লেন অফ পোলারাইজেশনকে ডান দিকে বাঁকায় তাহলে অপরটা লিভো রোটেটারি হবেই, এবং যত ডিগ্রি এটা ডান দিকে ডেক্সট্রো রোটেশনটা যত ডিগ্রি ডান দিকে হবে লিভো রোটেশনটাও কিন্তু তত ডিগ্রি বাঁ দিকে হবে, অর্থাৎ ডিগ্রিটাও সেম হবে ইন কেস অফ এনানসিওমারদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু মেনে চলবে। এবারে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ডায়াস্টেরিওমার। দেখো ডায়াস্টেরিওমার কাকে বলা হচ্ছে? দুই বা ততোধিক ত্রিমাত্রিক সমবয়বী যারা পরস্পরের মিরর ইমেজ সম্বন্ধযুক্ত নয় তাদের ডায়াস্টেরিওমার বলে। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখলে সে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। দেখো এখানে টার্টারিক অ্যাসিড যে আমরা আগে দেখেছি সেই টার্টারিক অ্যাসিডের আমরা তিনটে রূপ এখানে লক্ষ্য করব। দেখো 1, 2 and 3 যদি আমরা লক্ষ্য করি প্রতিটাতেই দুটো করে COOH আছে, আর মিডলে যে দুটো কার্বন আছে তার সঙ্গে OHH এবং OHH আছে, কিন্তু গ্রুপগুলো 3 ডাইমেনশনাল তাদের যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু একই রকম নয়, তিনটে ক্ষেত্রে তিন রকম। এবার লক্ষ্য করে দেখো যে আমরা যদি এইখানে অর্থাৎ 1 আর 2 যেটা দিয়ে ডিনোট করা হয়েছে এখানে যদি আমরা একটা মিরর রাখি তাহলে 1 আর 2 এর মধ্যে একটা মিরর ইমেজ রিলেশনশিপ আছে। তাহলে আমরা বলতে পারি 1 আর 2 এরা কিন্তু পরস্পরের এনানসিওমার। এবারে যদি আমরা 1 এর সঙ্গে 3 এর তুলনা করি, দেখো তারা কিন্তু তাদের মধ্যে যে গ্রুপগুলো আছে হাইড্রোজেন বিশেষ করে OH এবং H এগুলো কিন্তু 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টের ভিত্তিতে কিন্তু তারা আলাদা, এবং যদি 1 এর সঙ্গে 3 এটার মধ্যে মিরর রেখে একটা মিরর ইমেজের মধ্যে তুলনা করার চেষ্টা করি দেখবো তারা কিন্তু মিরর ইমেজ হচ্ছে না। তাহলে 1 এর সঙ্গে 3 এটাকে বলবো ডায়াস্টেরিওমার, অর্থাৎ 1 এবং 3 স্টিরিও আইসোমার কিন্তু তাদের মধ্যে মিরর ইমেজ রিলেশনশিপ নেই, তাই তারা পরস্পরের ডায়াস্টেরিওমার।
অনুরূপভাবে 2 আর 3 মধ্যে যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখব যে 2 এবং 3 এরা হলো পরস্পরের আবারও ডায়াস্টেরিওমার, কারণ 2 এর সঙ্গে 3 কিন্তু কোনো মিরর ইমেজ রিলেশনশিপ থাকছে না। এবারে চলে আসি যে রেশিমিক মিশ্রণ বা রেশিমিক মডিফিকেশন। দেখো দুটি এনানসিওমার এর সমমোল পরিমাণের মিশ্রণকে রেশিমিক মিক্সচার বা রেশিমিক মডিফিকেশন বলে। এই প্রকারের মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়। ফর এক্সাম্পল প্লাস মাইনাস সাইন দিয়ে বা ডিএল দিয়ে লেখা হয় বিউটান টু অল। দেখো বিউটান টু অল এই যে যৌগটা আছে, এই যৌগটার যদি যে দুটো এনানসিওমার পসিবল, সেই এনানসিওমার দুটো যদি কোনো মিশ্রণের মধ্যে 1:1 মোল অনুপাতে থাকে তাহলে কি ঘটবে? আমরা একটা বিষয় কিন্তু জেনে এসেছি যে এনানসিওমারগুলোর যে অপটিক্যাল রোটেশন সেটা কিন্তু পরস্পরের বিপরীত, অর্থাৎ একটা যদি প্লাস রোটেশন দেখায় অন্যটা মাইনাস রোটেশন। শুধু তাই নয়, যত ডিগ্রি প্লাস রোটেশন একটা এনানসিওমার দেখাবে অপর এনানসিওমারটা তত ডিগ্রি বিপরীত রোটেশন দেখাবে। প্লাস হলে তাহলে অন্যটা মাইনাস রোটেশন হবে সেম ডিগ্রিতেই। তাহলে ওভারঅল তাহলে কি দাঁড়াচ্ছে? যদি সমমোল অনুপাতে থাকে তাহলে যে এনানসিওমার প্লাস রোটেশন যত ডিগ্রি দেখাবে আর একটা এনানসিওমার তত ডিগ্রি মাইনাস দেখানোর কারণে ওভারঅল যে প্লেন পোলারাইজড লাইটের যে প্লেন অফ পোলারাইজেশন তার রোটেশনটা 0 ডিগ্রি হয়ে যাবে। তাই এই ধরনের মিশ্রণ হয়ে যাবে আলোক নিষ্ক্রিয়। এরকম আলোক নিষ্ক্রিয় মিশ্রণকে রেশিমিক মিশ্রণ বা রেশমিক মডিফিকেশন বলা হয়। এবার আসি রেশিমাইজেশন, অর্থাৎ আলোক সক্রিয় কোনো যৌগের যে কোনো একটি এনানসিওমারকে উপযুক্ত শর্ত যেমন আলোক বা তাপ বা রাসায়নিক পদ্ধতির ব্যবহারে রেশমিক মিশ্রণে পরিণত করার পদ্ধতিকে রেশিমাইজেশন বলে। অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি এরকম রেশিমারগুলো তৈরি হয়, অর্থাৎ যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি যে রেশিমারগুলো তৈরি হচ্ছে মানে কোনো একটা এনানসিওমার থেকে আমরা শুরু করলাম, তাকে উপযুক্ত শর্ত দিলাম, তাহলে অপর এনানসিওমারটাও বিক্রিয়া মাধ্যমে তৈরি হতে শুরু করলো, যথেষ্ট সময় দেওয়া হলো, দেখা যাবে যদি 1:1 মোল অনুপাতে এবারে রেশিমারগুলো এনানসিওমারগুলো তৈরি হয়ে যায়, তখন এই যে মিশ্রণটা সেটা আলোক নিষ্ক্রিয় হয়ে পড়ে। সেটা তখন এই পদ্ধতিটা, যে পদ্ধতিতে কোনো একটা এনানসিওমারকে নিয়ে শুরু করে আমরা রেশিমিক মিশ্রণ পাই, সেই পদ্ধতিটাকেই রেশিমাইজেশন বলা হচ্ছে। এবার দেখো যে রেশিমাইজেশন আমরা আলোচনা করলাম সেই রেশিমাইজেশনের একটা এক্সাম্পল আমরা দেখে নেব। দেখো যেমন একটা এরকম এক্সাম্পল হতে পারে, একটা আলোক সক্রিয় যৌগ আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে পিএইচ। এখানে সাপোজ কার্বন আছে, এখানে আপ বন্ডে ক্লোরিন আছে ধরে নাও, এখানে ডাউন বন্ডে আছে হাইড্রোজেন এবং এখানে মিথাইল অর্থাৎ CH3। এই যে যৌগটা, এই যৌগটাকে যদি হিট করা হয় ইন প্রেজেন্স অফ হিট, তাহলে এটা যদি হিট করা হয় দেখা যায় যে এখানে ফাইনাল কম্পাউন্ড হিসাবে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে CH3, এখানে কার্বন, এখানে PH, এখানে আপ বন্ডে হাইড্রোজেন, ডাউন বন্ডে ক্লোরিন, আবার এর সঙ্গে PH, এখানে কার্বন, এখানে CH3, এখানে হাইড্রোজেন, এখানে আপ বন্ডে ক্লোরিন। এইটাকে নিয়ে হিট করলে এই দুটো কম্পাউন্ড পাওয়া যায় এবং আমরা যদি লক্ষ্য করি এই দুটো কম্পাউন্ডের মধ্যে কিন্তু মিরর ইমেজ রিলেশনশিপ আছে, অর্থাৎ এরা হচ্ছে একের অপরের এনানসিওমার এবং এই দুটো কম্পাউন্ড কিন্তু 50% এই রেশিওতে কিন্তু প্রডিউস হয়। মনে করা হয় যে এটাকে যখন নিয়ে হিট করা হয় তখন রিভার্সিবল ওয়েতে একটা এই রিয়াকশনটা একটা মুক্তমূলক ক্রিয়া কৌশলের মধ্য দিয়ে অগ্রসর হয় এবং এখানে PH, এখানে কার্বন, এখানে CH3, এখানে এই যে লোন মানে একটা যে আমরা বললাম যে এটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল বা মুক্তমূলক, তার যে একটা অযুগ্ম ইলেকট্রন সেটা এখানে দেখানো হলো, এখানে হাইড্রোজেন এবং তার সঙ্গে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ক্লোরিন মুক্তমূলক।
তো সেই ক্লোরিন মুক্তমূলকটা পরের ধাপে এই দিক থেকেও রিয়াকশানে আসতে পারে বা এই দিক থেকেও রিয়াকশানে আসতে পারে, এবং তার ফলাফলটা হচ্ছে যে আমরা এক্ষেত্রে রিভার্সেবল প্রসেসে দুটো এনানসিওমার পাচ্ছি, যেগুলো 50% অর্থাৎ 1:1 মোল অনুপাতে পাওয়া যাচ্ছে। তাই এটা একটা রেসিমিক মিশ্রণ হচ্ছে। তাহলে আমরা যেটা দেখলাম যে একটা যদি আমরা পার্টিকুলার এনানসিওমার থেকে বা 3 ডাইমেনশনাল যে আইসোমার সেটা নিয়ে স্টার্ট করি, তাহলে কিন্তু আমরা যদি সেটা অবভিয়াসলি অপটিক্যালি অ্যাক্টিভ হয়, এবং সেটাকে যদি আমরা এখানে বলা হয়েছিল যে আলো বা তাপ তার উপস্থিতিতে রাসায়নিক পদ্ধতির ব্যবহারে আমরা কিন্তু একটা রেসিমিক মিশ্রণ কিন্তু তৈরি করতে পারছি। অর্থাৎ এই প্রক্রিয়াটাকে আমরা রেসিমাইজেশন বলতে পারি। যে রেসিমাইজেশন আমরা পড়লাম, সেই রেসিমাইজেশন সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্যের কথা বলি, যে এই জাতীয় রেসিমাইজেশনে দেখা যাচ্ছে যে বন্ধন বিভাজন হচ্ছে, আবার বন্ধন উৎপন্ন হচ্ছে। আমরা জানি একটা পার্টিকুলার বন্ড ব্রেক করতে যে এনার্জি লাগে, প্রয়োজন হয়, এনার্জিটা দিতে হয়, বন্ডটা ফর্ম করলে সেই পরিমাণ এনার্জি কিন্তু রিলিজড হয়, সেই পরিমাণ এনার্জি কিন্তু বেরিয়ে আসে। তাহলে এখানে এক জাতীয় বন্ধনই কিন্তু ভেঙেছে, আবার সেই বন্ধনটাই তৈরি হয়েছে। তাই এক্ষেত্রে ওভারঅল যে এনথালপির পরিবর্তন সেটাকে জিরো বলা হয়। অর্থাৎ রেসিমাইজেশন, সাধারণ যে রেসিমাইজেশন বিক্রিয়াগুলো, সেই রেসিমাইজেশন বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কিন্তু এনার্জির কোনো চেঞ্জ হচ্ছে না বলে ধরে নেওয়া যেতে পারে। আমরা সাধারণত পড়ি যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে যে কোনো একটা রাসায়নিক পরিবর্তনের শক্তির শোষণ বা বর্জন হবেই, কিন্তু রেসিমাইজেশন এমন একটা প্রক্রিয়া, এই জাতীয় রেসিমাইজেশনগুলো, যে ক্ষেত্রে কিন্তু এনথালপির পরিবর্তন জিরো, অর্থাৎ শক্তির শোষণ বা বর্জন হচ্ছে না বলে ধরা যেতে পারে। এবারে নেক্সট আমরা চলে আসি এর পরবর্তী আলোচনায়, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে আমরা যে রিয়াকশনগুলো, অর্থাৎ আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই রিয়াকশনগুলো রিটেনশন অফ কনফিগারেশন সেই রিয়াকশনের রেসপেক্টে হতে পারে, 3 ডাইমেনশনাল অ্যাসপেক্টে বা স্টিরিওকেমিস্ট্রির অ্যাসপেক্টে। দেখো এখানে বলা হচ্ছে কোনো কাইরাল অণুর অপ্রতিসম কার্বনের সঙ্গে যুক্ত বন্ধনগুলি ত্রিমাত্রিক আপেক্ষিক বিন্যাস বিক্রিয়ার পরেও একই থাকলে স্টিরিওকেমিস্ট্রির বিচারে তাকে রিটেনশন অফ কনফিগারেশন বলে। এখানে একটা রিয়াকশন দেয়া হয়েছে, দেখো এখানে CH3, এখানে কার্বন, এখানে C2H5, এখানে হাইড্রোজেন, এটা আয়োডিন। সুতরাং এটা হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন বা অপ্রতিসম কার্বন, 4টে গ্রুপই ভিন্ন। এবার লক্ষ্য করো, অ্যাকুয়াস KOH সাপেক্ষে যদি রিয়াকশন করা হয় এবং ধরে নেওয়া হয় যে এটা থেকে কেবলমাত্র এটা তৈরি হচ্ছে, বা যদি এই যৌগটা থেকে এই যৌগটা তৈরি হয়, সেক্ষেত্রে লক্ষ্য করো যে দিকে এই যে আমরা যৌগটা যেটা দেখছি, সেই যৌগটার আমরা দেখছি যে যেদিকে আয়োডিনটা এখানে হচ্ছে লিভিং গ্রুপ, এখানে আয়োডিনটা অ্যাজ I- কিন্তু সাবস্ট্রেট থেকে ডিপার্ট করেছে, সেটা থেকে বেরিয়ে গেছে। তো সেই I- যেটা আমরা এখানে পাচ্ছি, সেই I- যেটা লিভিং গ্রুপ, সেদিকেই কিন্তু এখানে KOH থেকে OH- অর্থাৎ নিউক্লিওফাইলটা এসেছে। তাহলে আমরা বলতে পারি যে গ্রুপগুলোর যে রিলেটিভ অবস্থান ছিল, মিথাইল, ইথাইল বা এখানে আমরা যে লিভিং গ্রুপ তার পরিবর্তে যে OH এলো, সেগুলো কিন্তু কোনো পরিবর্তন হলো না। তাহলে এটা কি বলা হচ্ছে? রিটেনশন অফ কনফিগারেশন। এরপর আমরা আরো একটা ব্যাপার পড়ব, যেটাকে RS নামকরণ বা নোমেনক্লেচার বলা হয়। সেই পদ্ধতি অনুযায়ী আমরা যদি দেখি এই দুটো যৌগের ক্ষেত্রে এখানে লিভিং গ্রুপ তার গুরুত্ব এক্ষেত্রে সর্বাধিক, তারপর C2H5B এবং তার থেকে কম গুরুত্ব CH3, তাকে C লেখা হয়েছে। তাহলে A to B to C এই যে পথটা, এটা ক্লকওয়াইজ পথ। আবার এখানেও কিন্তু ABC এটাও কিন্তু ক্লকওয়াইজ পথটা অনুসরণ করছে। সুতরাং এক্ষেত্রে সাবস্ট্রেট এবং যে প্রোডাক্ট, বিক্রিয়াজাত পদার্থ, তাদের মধ্যে পথ দুটো একই, সেটা লিভিং গ্রুপ হোক বা সাবস্ট্রেটের সাপেক্ষে। তাই এটাকে আমরা রিটেনশন অফ কনফিগারেশন বলি। তবে এই প্রসঙ্গে একটা কথা, যখন আমরা RS নামকরণ পড়ব, তখন আমরা বলতে পারি যে রিটেনশন অফ কনফিগারেশন হলে
জেনারেলি কি হয়, আর যৌগ নিয়ে শুরু করলে এস যৌগ পাওয়া যায়, বা এস থেকে শুরু করলে আর যৌগ পাওয়া যায়, কিন্তু এটা নট নেসেসারিলি যে সবসময় এই ঘটনাটা ঘটতেই হবে। অনেক সময় রিটেনশন অফ কনফিগারেশন হওয়া সত্ত্বেও এস থেকে এস বা আর থেকে আর থেকে যেতে পারে, যদি গ্রুপগুলোর রিলেটিভ যে তাদের গুরুত্ব, তাদের যে প্রায়োরিটি অর্ডার, সেটা যদি চেঞ্জ হয়ে যায় লিভিং গ্রুপের রেসপেক্টে ইনকামিং গ্রুপের, তখন কিন্তু এই ঘটনাটা ঘটে। নেক্সট আমরা আলোচনায় আসি, যেটাকে বলা হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন। ইনভার্সন অফ কনফিগারেশন সেটা কি বলা হচ্ছে আগে দেখে নেওয়া যাক। কোনো কাইরাল অণুর অপ্রতিসম কার্বনের সঙ্গে যুক্ত বন্ধনগুলির ত্রিমাত্রিক আপেক্ষিক বিন্যাস বিক্রিয়ার পরে বিপরীত হলে স্টিরিওকেমিস্ট্রির বিচারে তাকে ইনভার্সন অফ কনফিগারেশন বলে। তাহলে এখানে কি ঘটনাটা ঘটবে, দেখো এখানে একটা জেনারেল রিয়াকশন, এটা একটা দেখানো হয়েছে, এখানে একটা জেনারেল একটা সাবস্ট্রেট আছে। তো এই সাবস্ট্রেটটায় লক্ষ্য করো, এক্সটা হচ্ছে লিভিং গ্রুপ, আর যেটাকে আমরা ওয়াই মাইনাস লিখেছি সেটা হচ্ছে ইনকামিং গ্রুপ। এটাও একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হচ্ছে, অর্থাৎ এক্সটা এক্স মাইনাস হয়ে বেরিয়ে যাচ্ছে প্রতি ক্ষেত্রে, এবং তার মানে সেই সাবস্ট্রেটে ওয়াই মাইনাস সেটা যুক্ত হয়ে সি ওয়াই বন্ড ফর্মেশন হচ্ছে। এবারে লক্ষ্য করো, যেদিকে এই যে সাবস্ট্রেটটা নিয়ে শুরু করা হয়েছে তার যেদিকে লিভিং গ্রুপটা ছিল, এই প্রোডাক্টের ক্ষেত্রে দেখো ওয়াইটা কিন্তু তার বিপরীত দিক থেকে এসেছে। এখানে দেখো এক্সটা যেদিকে ছিল ওয়াইটা তার উল্টো দিক থেকে এসেছে। গ্রুপগুলো কিন্তু তাদের যে অবস্থানগুলো C2H5 এদিক থেকে এদিকে চলে এসেছে, হাইড্রোজেনটা ডাউনে ছিল, ডাউনেই আছে, কিন্তু এই দিকে চলে এসেছে। সুতরাং এখানে দেখো সাবস্ট্রেটের রেসপেক্টে আমরা যে প্রোডাক্টটা পেয়েছি তাতে কিন্তু গ্রুপগুলোর যে রিলেটিভ যে পজিশন সেটা কিন্তু বিপরীত হয়ে গেছে। সুতরাং এইটাই হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন, যেটা আমরা আগে বললাম। এবার লক্ষ্য করো, এখানে আগে যে বিষয়টা আমরা রিটেনশন অফ কনফিগারেশন পড়েছি সেটা এখানে আরেকটা, সেই বিষয়টাই এখানে আরেকবার দেখানো হয়েছে। দেখো এখানে যেদিকে লিভিং গ্রুপ ছিল সেই দিকেই ইনকামিং গ্রুপটা এসেছে, নিউ ইনকামিং যে গ্রুপটা, এবং তার ফলে এটা কিন্তু আমরা বলবো যে রিটেনশন অফ কনফিগারেশন। যদি কোনো বিক্রিয়ার ক্ষেত্রে এরকম রিয়াকশন যখন ঘটানো হবে 1:1 মোল অনুপাতে যদি দুটো কম্পাউন্ডই তৈরি হয়, তখন এটা অবশ্যই রেসিমিক মিক্সচার বা মিশ্রণ হবে। তাহলে এখানে আমরা সামারি ব্যাপারটা, মানে যেটা আমরা পড়লাম সেটাকে সামারি করলে দাঁড়াবে, সাবস্ট্রেটের সাপেক্ষে 1 যেটা সেটা ইনভার্সন হয়েছে, সাবস্ট্রেটের সাপেক্ষে 2 সেক্ষেত্রে রিটেনশন হয়েছে, সাবস্ট্রেট থেকে উৎপন্ন 1+2 এর 1:1 মোলার মিশ্রণ উৎপন্ন হয়েছে, যেটাকে রেসিমিক মিক্সচার বা রেসিমিক মডিফিকেশন বলা যেতে পারে। অর্থাৎ যদি এরকম 1:1 মোল অনুপাতে 1 আর 2 যে দুটো যৌগ সেটা তৈরি হয়, তখন সেটা কি আমরা রেসমিক মিক্সচার বা মডিফিকেশন বলতে পারি। এবারে দেখো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকিউলার, এই বিক্রিয়ার ক্ষেত্রে, এই জাতীয় বিক্রিয়ার ক্ষেত্রে 100% ইনভার্সন ঘটে। এক্ষেত্রে আদর্শ বলার কারণ হচ্ছে এক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে যে SN2 বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে, সেই SN2 বিক্রিয়াটা কিন্তু কমপ্লিটলি SN2 রিয়াকশনই, অন্য কোনো, অর্থাৎ সেখানে কিন্তু SN1 বিক্রিয়া সংঘটিত হচ্ছে না, এটা কিন্তু ধরে নেওয়া হচ্ছে কেবলমাত্র SN2। তো তার ক্ষেত্রে কিন্তু 100% ইনভার্সন ঘটবে। একই রকম ভাবে কোনো রিয়াকশন যদি 100% SN1 সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার বিক্রিয়ার মাধ্যমে অগ্রসর হয়, তাহলে কিন্তু রেসমিক মিক্সচার উৎপন্ন হবে, যেখানে 50% ইনভার্সন আর 50% রিটেনশন ঘটে। তো প্রথম এক্সাম্পল আমরা এখানে একটা দেখে নেব, একটা SN2 রিয়াকশন যেটা আমরা -2 ব্রোমো অক্টেন এই কম্পাউন্ডের জন্য দেখানো হয়েছে। আমরা SN2 রিয়াকশনের ক্ষেত্রে আমরা জানি লিভিং গ্রুপের বিপরীত দিক থেকে নিউক্লিওফাইল আক্রমণ করে একটা ট্রানজিশন স্টেট ফর্মেশন হয় এবং ফাইনাল প্রোডাক্ট পাওয়া যায়। এখানে ট্রানজিশন স্টেটটা শো করা হয়নি। তো এটা থেকে যখন এটা চেঞ্জটা হচ্ছে ইন প্রেজেন্স অফ হিট SN2 রিয়াকশনের মাধ্যমে, তখন লক্ষ্য করো যেদিকে লিভিং গ্রুপ ছিল তার বিপরীত দিক থেকে কিন্তু ইনকামিং গ্রুপ অর্থাৎ নিউক্লিওফাইলটা কিন্তু এসেছে।
অর্থাৎ ফাইনাল যে কম্পাউন্ড সেটা +2 অক্টানল যেটা উৎপন্ন হয়েছে সেটা যে প্রাথমিক যে সাবস্ট্রেট তার রেসপেক্টে ইনভার্টেড কম্পাউন্ড এটা আমরা বলতে পারি। তো এক্ষেত্রে ইনভার্সন অফ কনফিগারেশন ব্যাপারটা ঘটেছে। লিভিং গ্রুপ এবং নিউক্লিওফাইল তাদের কিন্তু রিলেটিভ অবস্থানটা একে অপরের রেসপেক্টে ভিন্ন হয়ে যাচ্ছে, অপোজিট হয়ে যাচ্ছে। আর দেখো আমরা এবার আরেকটা এক্সাম্পলের দিকে আসি। এই এক্সাম্পলে লক্ষ্য করো যে এখানে 3-মিথাইল হেক্সেন নিয়ে স্টার্ট করা হয়েছে এবং সেক্ষেত্রে জলীয় অ্যাসিটোন সহযোগে যখন রিয়াকশন ঘটানো হয়েছে তখন এখানে যে জল আছে H2O, জলীয় মানে এখানে জল আছে, এই জলটা ক্ষেত্রে নিউক্লিওফাইল হিসাবে কাজ করেছে এবং নিউক্লিওফাইল হিসাবে কাজ করে এখানে কিন্তু 50% ইনভার্সন রিয়াকশন ঘটিয়েছে, 50% রিটেনশন রিয়াকশন ঘটিয়েছে। তো এই রিয়াকশনটা কিভাবে হয়েছে ব্যাপারটা আমরা একটু ছোট্ট করে বুঝে রাখতে পারি। দেখো এখানে যে সাবস্ট্রেটটা নিয়ে স্টার্ট করা হয়েছে সেই সাবস্ট্রেটটা হচ্ছে এই রকম, যে CH3CH2 আমি এটা লিখে নিয়ে দেখাচ্ছি। ব্রোমিন, এখানে আপ বন্ডে C2H5, ডাউন বন্ডে CH3। তো এখানে লক্ষ্য করো এই সাবস্ট্রেটটা এখানে কিন্তু প্রথমেই ব্রোমিনটা Br- কিন্তু ডিপার্ট করছে, বেরিয়ে যাচ্ছে এবং বেরিয়ে যাওয়ার ফলে এখানে দেখো কার্বন, এখানে CH2CH2CH3, আপ বন্ডে এখানে আসছে C2H5, ডাউন বন্ডে এখানে আসছে CH3 এবং এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই এটা প্রডিউস হচ্ছে বা উৎপন্ন হচ্ছে। যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা উৎপন্ন হলো তাকে এবার জল এর যে লোন পেয়ার তাকে আক্রমণ করবে। আক্রমণ করার পদ্ধতি এদিক থেকেও হতে পারে, আবার আক্রমণটা জল দ্বারা আক্রমণটা এই দিক থেকেও হতে পারে। তাহলে এইটা যদি যে কোনো একটা দিকে ঘটে এবং তারপর যদি সেখান থেকে H+ বেরিয়ে যায়, দুটো দিক থেকেই সম্ভাবনা কিন্তু আক্রমণ করার প্রবাবিলিটি এদিক থেকেও 50%, এদিক থেকেও আক্রমণ করার প্রবাবিলিটি কিন্তু 50%। তাহলে জলের আক্রমণ হলো নিউক্লিওফিলিক আক্রমণ এবং তারপর H+ এর রিমুভাল, এইটা ঘটলে তখন কিন্তু আমরা এই দুটো কম্পাউন্ড পেয়ে যাচ্ছি, একটা 50% ইনভার্টেড, 50% রিটেইনড কম্পাউন্ড। এবং যেহেতু এটা 50% হবে যদি এটা পিওরলি SN1 রিয়াকশন দিয়েই যায় এবং সেক্ষেত্রে দেখা যাবে যে মিশ্রণটা তৈরি হবে তাকে আমরা রেসমিক মিক্সচার বলে থাকি। এটা আমরা অলরেডি জেনেছি, যেটা এই ধরনের মিক্সচারকে যেখানে রিটেইনড অ্যান্ড ইনভার্টেড অ্যান্ড রিটেইনড কম্পাউন্ড 50-50 করে থাকে, অর্থাৎ 1:1 মোল অনুপাতে থাকে, সেই মিক্সচারটাকে রেসমিক মিক্সচার বলা হয়। এইবারে আসি অপ্রতিসম কার্বন পরমাণুযুক্ত ত্রিমাত্রিক সমবায়বীর DL নামকরণ। দেখো DL নামকরণ ব্যাপারটা কি, দেখো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে মলিকিউলগুলো যেখানে অপ্রতিসম কার্বন আছে সেই অপ্রতিসম কার্বনের চারপাশে গ্রুপগুলো কিভাবে বিন্যস্ত আছে, তার চারপাশে 3 ডাইমেনশনাল তার অ্যারেঞ্জমেন্টটা কেমন, সেটা বোঝানোর যে একটা উপায় কিন্তু বিজ্ঞানীদের মাথায় এলো, যেরকম কিছু একটা উপায় কিন্তু বার করতে হবে। কারণ এই যৌগগুলোর যে IUPAC, যে সাধারণ IUPAC নামকরণ, সেই সাধারণ IUPAC নামকরণ থেকে কিন্তু সেখানে কিন্তু যৌগগুলোর কিরকম, যৌগগুলোর যে 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট সেটা সংক্রান্ত কিন্তু কোনো রকম তার মধ্যে ধারণা পাওয়া যায় না। আমরা যেমন লক্ষ্য করতে পারি যে এখানে আমরা এই যৌগটাকে যখন শুধুমাত্র 3-ব্রোমো-3-মিথাইল হেক্সেন বলে উল্লেখ করছি তখন তার যে 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টটা এটাই হবে এর কোনো নিশ্চয়তা নেই, এর এনানসিওমারটাও হতে পারে। তাহলে এই যে কোনো একটা যৌগের পার্টিকুলার যে 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট সেটা বোঝানোর একটা কোনো উপায় বিজ্ঞানীদের কিন্তু বার করতেই হতো। তো তার সেই জাতীয় যে প্রচেষ্টা বলা যেতে পারে তার মধ্যে একটা প্রথম যেটা যথেষ্ট, যেটা বলতে পারে সাফল্যের সঙ্গে কাজ করেছে, সেটা হলো DL নামকরণ। তো এটা কি না, DL নামকরণ করার ক্ষেত্রে গ্লিসারঅ্যালডিহাইডকে কিন্তু প্রমাণ হিসাবে ধরা হয় এই জাতীয় নামকরণের ক্ষেত্রে।
গ্লিসারালডিহাইড এই যৌগের গঠনে একটা কার্বন, তার সঙ্গে সিএইচও, অ্যালডিহাইড গ্রুপ, একটা ওএইচ গ্রুপ এবং CH2H গ্রুপ আছে এবং তার সঙ্গে আর একটা হাইড্রোজেন আছে। এইরকম একটা অপ্রতিসম কার্বন কিন্তু সেখানে থাকে। এবার এই গ্লিসারালডিহাইডে যে 3টে কার্বন পরমাণু আছে তাকে যদি উল্লম্বভাবে রাখা হয়, যেটাকে ভার্টিক্যালি রাখা হয়, তখন আমরা দেখতে পাচ্ছি যে অপ্রতিসম কার্বন, যেটা এই কার্বনটা, তার রেসপেক্টে রাইট হ্যান্ড সাইডে ওএইচ গ্রুপটা আছে, লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেনটা আছে। তাহলে রাইট হ্যান্ড সাইডে যদি OH গ্রুপটা থাকে তখন তাকে ডি গ্লিসারালডিহাইড বলা হয়। এবং পরীক্ষা করে দেখা গেছে যে ডি গ্লিসারালডিহাইড এর যে এটা হচ্ছে ডেক্সট্রো রোটেটারি কম্পাউন্ড, তাই এটা প্লাস হয়েছে। তাহলে এরই যে মিরর ইমেজ বা এনানসিওমার, সেটা এখানে ড্র করা হয়েছে, যেখানে বাকি গ্রুপগুলো একই আছে, কেবলমাত্র এইচ আর ওইচ মিরর বসানোর ফলে সে দুটো চেঞ্জ হবে। এবং এই যে কম্পাউন্ডটা এটাকে বলা হচ্ছে এল গ্লিসারালডিহাইড, এবং পরীক্ষা দ্বারা প্রমাণ করা হয়েছে যে এটা হচ্ছে লেভোরোটেটারি কম্পাউন্ড। তো এইটা এখানে লেভোরোটেটারি অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্লেন অফ পোলারাইজেশনকে, প্লেন পোলারাইজড লাইটের প্লেন অফ পোলারাইজেশনকে লেফট হ্যান্ডে বেন্ড করে, এটা পরীক্ষা দ্বারা প্রমাণ করা হয়েছে। এইবার গ্লিসারালডিহাইডের যে 3টে মিডলে যে অপ্রতিসম কার্বন আছে এবং আরো যে 2টো কার্বন আছে, সেটাকে এইভাবে উল্লম্বভাবে রাখার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে, যে যদি এই যৌগটার আমরা IUPAC নাম করি, তাহলে কিন্তু এই কার্বনটা CHO গ্রুপ, তার প্রায়োরিটি সর্বাধিক, তার গুরুত্ব সর্বাধিক, তাই সেটাকে 1, এই কার্বনটা 2 এবং এটা 3 হয়। তাহলে 1 নম্বর কার্বনটাকে আমাদেরকে ওপরের দিকে, মানে একদম মাথার দিকে বলা যেতে পারে, রাখা হচ্ছে। তাহলে এইভাবে রেখে কিন্তু আমরা এই নামকরণটা করি। এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখো, এটা কিন্তু রিলেটিভ, যে যদি অপ্রতিসম কার্বনের সঙ্গে যুক্ত গ্রুপগুলোকে উল্লম্বভাবে রাখা হয় এবং সেক্ষেত্রে যেটা 1 হবে সেটাকে ওপরের দিকে রাখা হয়, এইটা মেনটেন করলে তবেই এটাকে কিন্তু ডি বলতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু উল্লম্ব সজ্জাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এজন্য এটাকে কিন্তু অ্যাবসোলিউট নোমেনক্লেচার বলা হয় না, এটাকে রিলেটিভ নোমেনক্লেচার বলা হয়, যে এটা রেখে তার সাপেক্ষে অন্য দুটোর কিরকম পজিশন সেই অনুযায়ী ডি বা এল। কিন্তু আমরা যে RS নামকরণ পড়েছি, বা এরপরও আমরা আরেকবার সেটা পড়বো, 11 ওখানে একটা পড়েছি, RS নামকরণ কিন্তু অ্যাবসোলিউট নোমেনক্লেচার। সেখানে কিন্তু এরকম রিলেটিভলি যে এরকম রাখলে তবেই এটা হবে, এরকম কিন্তু সেক্ষেত্রে ব্যাপারটা নয়। তো যাই হোক, ডিএল নোমেনক্লেচারের আমরা আরো কয়েকটা এক্সাম্পল বা তার প্রয়োগ আমরা দেখে নিই। তো কমন পয়েন্টগুলো আমরা চট করে এখানে দেখে নেওয়া যেতে পারে, যে অপ্রতিসম যে কার্বনটা সেটা এখানে C, আর সি এর সঙ্গে একটা H আছে আর একটা X কোনো গ্রুপ আছে। জাতীয় সংকেত বিশিষ্ট অপ্রতিসম কার্বন পরমাণুতে উপস্থিত গ্রুপগুলির আপেক্ষিক অবস্থান বোঝানোর জন্য ডিএল যে পদ্ধতি সেটা নিম্নলিখিত উপায়ে ব্যবহার করা হয়। এক্ষেত্রে আর সি আর প্রাইমকে এমনভাবে উল্লম্বভাবে স্থাপন করা হয় যাতে C1 কার্বনটি IUPAC নামকরণ অনুসারে একেবারে উপরে থাকে। তো এটা আগে উল্লেখ করা হয়েছে, যেমন গ্লিসারালডিহাইডে করা হয়েছে, তেমন অন্য যদি কোনো এরকম অপ্রতিসম কার্বন বিশিষ্ট সিস্টেম থাকে, এক বা একাধিকও হতে পারে, তখন ডিএল নোমেনক্লেচার করার ক্ষেত্রে C1 কার্বনটাকে উপরের দিকে, একেবারে উপরের দিকে রাখতে হবে। এক্স পরমাণু বা গ্রুপটি উল্লম্ব রেখার ডান দিকে থাকলে, অর্থাৎ আদার দেন হাইড্রোজেন, যে গ্রুপটা, যেটা গ্লিসারালডিহাইডের ক্ষেত্রে OH ছিল, অন্য গ্রুপও অন্য উদাহরণে হতে পারে, সেটা যদি ডান দিকে থাকে তাহলে ডি দ্বারা, বাম দিকে থাকলে এল দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ক্যাপিটাল ডি বা ক্যাপিটাল এল এর সঙ্গে ডি অর্থাৎ ডেক্সট্রোরোটেটারি, মানে সে প্লেন অফ পোলারাইজেশনকে ডান দিকে বাঁকাবে, নাকি এল এর সঙ্গে এল অর্থাৎ এল হলে যে সেটা বাম দিকে বাঁকাবে, এরকম কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা খেয়াল করবে। অর্থাৎ ডি হলেই যে সেটা প্লাস হবে, এল হলেই যে মাইনাস হবে, এটা কিন্তু নির্দিষ্টভাবে
বলা যাবে না। কম্পাউন্ড এটা ভ্যারি করে, কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে ডিটা প্লাসও হতে পারে, আবার কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে ডিটা মাইনাসও হতে পারে, অনুরূপ ব্যাপার এল এর ক্ষেত্রেও। এবারে দেখো আমরা দুটো অ্যামিনো অ্যাসিডের কথা দেখে নেব যেখানে একটা করে অপ্রতিসম কার্বন আছে। তো অ্যামাইনো অ্যাসিড যেটা আলফা অ্যামাইনো অ্যাসিড বলা হয়, সেই আলফা অ্যামাইনো অ্যাসিডে দেখো যে 3টে কার্বন, এখানে অ্যালানিন যে আলফা অ্যামাইনো অ্যাসিডের কথা বলা হচ্ছে সেটাতে 3টে কার্বন আছে এবং সেই 3টে কার্বনকে 1, 2, 3 এইভাবে তাদেরকে সাজানো হয়েছে। অন্যান্য গ্রুপগুলোকেও NH2 এবং হাইড্রোজেন সেটাকেও রাখা হয়েছে। এবং লক্ষ্য করো এই অবস্থায় NH2 গ্রুপটা কিন্তু রাইট হ্যান্ডে আছে, যেটাকে এক্স গ্রুপ আমরা বলতে পারি। তো এটা যেহেতু রাইট হ্যান্ডে আছে তাহলে এটাকে আমরা ডি বলবো, এবং ডি এটা কিন্তু মাইনাস, এটা পরীক্ষালব্ধ ব্যাপার যে মাইনাসটা হবে কিনা, এক্সপেরিমেন্টাল ডেটা অ্যালানিন। এবং দেখো এক্ষেত্রে এটাকে 1, 2, 3 এইভাবে রাখার পরে NH2টা লেফট হ্যান্ডে গেছে, তাই এটা এল, প্লাসটা এক্সপেরিমেন্টাল ভ্যালু অ্যালানিন। এবারে দেখো পরের এক্সাম্পলটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো এখানে কিন্তু আমরা বলবো যে অপ্রতিসম কার্বন আছে বা অ্যাসিমেট্রিক কার্বন আছে। দুটো যদি অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক কার্বন থাকে তখন আমরা একইভাবে 1, 2, 3, 4 অর্থাৎ আমরা ভার্টিক্যালি আমরা ওই চারটে এখানে যে কার্বন আছে, চারটে কার্বনকে পরপর এক্সপ্রেস করা হয়েছে। 2 and 3 এই দুটো হচ্ছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে অপ্রতিসম কার্বন। এর রেসপেক্টে লক্ষ্য করো 2 নম্বর কার্বনে কিন্তু ওএইচটা লেফট হ্যান্ডে আছে, সুতরাং এটা 2L বলা হবে। 3 নম্বর কার্বনে ওএইচটা রাইট হ্যান্ডে আছে, তাই 3D বলা হবে। অর্থাৎ এইভাবে আমরা যদি একাধিক অপ্রতিসম কার্বন থাকে তাদের সঙ্গে যুক্ত যে গ্রুপগুলো, তাদের যে রিলেটিভ অবস্থান, সেটাকে আমরা এইভাবে রিলেটিভ যে অ্যারেঞ্জমেন্ট 3 ডাইমেনশনাল, সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। আর এটা লেখার পর বাকিটা এবার সাধারণ IUPAC নাম লিখলে সেক্ষেত্রে বোঝা যাবে এইচ আর ওএইচটাকে ঠিক কিভাবে রাখতে হবে। অর্থাৎ নামটা দেখে আমরা যৌগের 3 ডাইমেনশনাল গঠনটাকে লিখতে পারি। কিন্তু এই প্রক্রিয়াটার সমস্যা যেটা বলা হলো যে এক্ষেত্রে রিলেটিভ যদি এভাবে রাখা হয় তবেই D/L বলা যাবে। তো এই জাতীয় সমস্যা অনেক জটিলতর যৌগের ক্ষেত্রে এরকম নির্দিষ্টভাবে তাকে প্লেস করাও কঠিন। তো সেই কারণে এর যে পরবর্তী বা বেটার যে নোমেনক্লেচার পদ্ধতি, সেটা RS নোমেনক্লেচার পদ্ধতি, যেটাকে CIF মেথডও বলা হয়, যেটা আমরা পরের দিন নেক্সট ক্লাসে আলোচনা করব।